তিনজন মহিলা যারা একে অপরকে চিনত তারা নিজেদের ঘরে তাদের স্বামীদের দ্বারা বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছিল। আর এই অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে তারা অতিষ্ঠ হয়ে একটা সময় নিজেদের মধ্যে প্ল্যান করতে থাকে যে তারা তাদের হাজব্যান্ডকে মেরে ফেলবে। আর তিনজন মিলে একটা মাস্টার প্ল্যান তৈরি করে, তাদের হাজব্যান্ডকে মেরে ফেলে, যেটা দেখে মনে হয় একটা দুর্ঘটনা। পুলিশও সেটাকে প্রথমে অ্যাক্সিডেন্ট বলেই ভেবে নেয়, কিন্তু পরে তারা বুঝতে পারে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, এটা একটা মার্ডার। তারা ইনভেস্টিগেশন করতে শুরু করে। অন্যদিকে এই তিনটি খুনের সাথে ভয়ঙ্কর একটি মেডিকেল ক্রাইমের সম্পর্ক রয়েছে। তো কি ছিল সেই সম্পর্ক, আর পুলিশ কি এই খুনের পেছনের আসল রহস্য খুঁজে বের করতে পেরেছিল, সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2020 সালে হিন্দি ভাষায় মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ব্ল্যাক উইডোসের সিজন 1 পার্ট 1। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এপিসোড 1 এর শুরুতেই দেখা যায় একজন মহিলা বলছে, আমরা অনেক সময়ই অনেক রাস্তাকে অ্যাভয়েড করি, কারণ সেখানে অনেক বাধা বিপত্তি, অনেক স্ট্রাগল থাকে তাই। আর এর পরিবর্তে আমরা বেছে নেই সহজ আর শর্টকাট পথ। কিন্তু এই সহজ পথের কোনো উদ্দেশ্য নেই, এগুলো ঘুরিয়ে ফুরিয়ে আমাদের একটা জায়গায় এনে রেখে দেয়। আর এটা আমি বুঝতে পেরেছি যখন আমি আমার জীবনে একটা শর্টকাট বেছে নিয়েছিলাম। আমার নাম ভীরা, আর আজকে আমি মরতে যাচ্ছি। এরপরেই সিন কাট হয়ে যায়। স্পিডবোর্ডে তিনজন লোককে ঘুরতে দেখা যায়, যতীন, নীলেশ এবং ললিত। ললিতের বুকে কিছুটা ব্যথা ওঠে, সে কাশতে শুরু করে। ঠিক তখনই সে দেখতে পায় স্পিডবোর্ডের এক কোণায় একটি টাইম বোম লাগানো ছিল। যখনই সে সবাইকে বলতে যাবে চিৎকার করে, ঠিক ওই সময়টাতে বোমটা ফেটে যায়, স্পিডবোর্ডটি ব্লাস্ট হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ চলে আসে। পুলিশ অফিসার রিঙ্কু সিং ভীরার সাথে কথা বলতে থাকে আর বলে, বলুন কিভাবে হলো, যতটা ডিটেলস পারবেন ততটাই বলবেন। ভীরা বলতে থাকে, আমার হাজবেন্ড যতীনের ফ্রেন্ড ললিতের 50তম বার্থডে ছিল, আর সেটা সেলিব্রেট করার জন্যই আমরা এখানে এসেছিলাম। সবকিছুই ঠিকঠাক ছিল, আমরা খুব এনজয় করছিলাম। ঘটনা ফ্ল্যাশব্যাকে চলে যায়। ভীরা, কবিতা আর জয়া তারা খুব এনজয় করছিল, খাবার বানাচ্ছিল তাদের হাজব্যান্ডের জন্য। অন্যদিকে দেখা যায় ললিত কবিতার দিকে কোন নজর দিচ্ছিল, বাজেভাবে তাকাচ্ছিল। আর এটা কবিতার হাজব্যান্ড নীলেশ দেখতে পায়। সে তাকে বাধা দেওয়ার পরিবর্তে কবিতাকে উল্টো ললিতের কাছে আসতে বলে এবং তাকে বিভিন্নভাবে ট্রল করে। আর এটা দেখে জয়া, ভীরা এবং কবিতা তাদের তিনজনেরই মন খারাপ হয়ে যায়। আসলে তাদের তিনজনের হাজব্যান্ডই তাদের কখনো ওয়াইফের মর্যাদা দেয়নি, বরঞ্চ তাদের প্রোডাক্ট হিসেবে দেখত, বিজনেসের কাজে তাদের ব্যবহার করত। আর এই জন্যই তারা তাদের হাজব্যান্ডকে ঘৃণা করত, কিন্তু যদিও সেটা মুখে বলতো না, কিন্তু তারা তিনজনই এই বিষয়টা জানতো। কিন্তু পুলিশকে তারা তিনজনই বলতে থাকে যে তাদের হাজব্যান্ড তাদের খুব ভালোবাসতো, আর তাদের হাজব্যান্ডের এমন মারা যাওয়াতে তারা খুবই কষ্ট পেয়েছে। ফ্ল্যাশব্যাকে আবারও দেখানো হয় যে এমনকি যখন তারা গ্রুপ ফটো তুলছিল তখনও ললিত কবিতাকে বিভিন্ন জায়গায় টাচ করছিল। আর এটা নীলেশ দেখার পরেও সে হাসি খুশিভাবেই সেটা মেনে নিচ্ছিল, কিন্তু তাদের স্ত্রীরা এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। কিন্তু তাদের কোনো উপায়ও ছিল না, তারা চুপচাপ সেগুলো সহ্য করে যাচ্ছিল। পরদিন তারা সকালে ব্রেকফাস্ট করে, আর সেই টেবিলেই আবারও তিনজন মিলে তাদের ওয়াইফদের মজা নেয়। তাদের তিনজনকেই তারা অপমান করে সেখানে। আর কিছুক্ষণ পরেই তাদের ভোটে যাওয়ার একটা প্ল্যানিং ছিল, যদিও প্রথমে তারা যেতে নারাজ ছিল, কিন্তু ভীরা বলে তাদের জন্য তারা একটি সারপ্রাইজ প্ল্যান করেছে, কিন্তু সেই প্ল্যানটা যদি তারা ভোটে না যায় তাহলে কি করে করবে। এরপরে তারা তিনজন আরও কিছুক্ষণ তাদের মজা নিয়ে অবশেষে তারা ভোটে চলে যায়। আর তারা তিনজনই, অর্থাৎ কবিতা, ভীরা এবং জয়া, ভয়ে ভয়ে সেই ভোটের দিকেই তাকিয়েছিল। ভোটটা যখনই মাঝামাঝি যায়, ঠিক ওই সময়টাতে ভোটটা ব্লাস্ট হয়ে যায়। এরপরেই পুলিশদের দেখা যায় পরদিন সকাল পর্যন্ত তারা কিছু খুঁজছিল সেই লেকে। কারণটা হচ্ছে ভোট ব্লাস্ট হওয়ার পরে দুইজনের ডেড বডি পাওয়া গেছে, অন্য একজনের ডেড বডি এখনও পাওয়া যায়নি। কিন্তু কার ডেড বডি যে পাওয়া যায়নি সেটাও পুলিশ এখন পর্যন্ত কনফার্ম করতে পারেনি। এদিকে কবিতা এটা করার পরে খুবই ভয় পাচ্ছিল, সে বারবার বলছিল যে পুলিশ হয়তো আমাদের ধরে ফেলবে, কিন্তু ভীরা আর জয়া তাকে বারবার শান্ত করছিল যে এমন কিছুই হবে না। এরপরে সেখানে পুলিশ অফিসার রিঙ্কু সিং এসে বলে, আপনাদের কাজ হয়ে গেছে, আপনারা চলে যেতে পারেন। জয়া যখন বাড়িতে ফেরে তখনই তার মনে হতে থাকে তার হাজব্যান্ড ললিত তাকে কিভাবে টর্চার করত, কিভাবে তাকে বিভিন্নভাবে অ্যাবিউজ করত। খুব ছোট থেকে ছোট বিষয়ের জন্য ললিত তার গায়ে হাত তুলত, তাকে প্রচণ্ড মারত। তাই জয়া ক্ষোভে বাড়িতে আসার পরেই ললিতের একটা ছবি ভেঙে ফেলে। এদিকে কবিতাও যখন বাড়ি ফিরে তারও একই কথা মনে হতে থাকে যে নীলেশ কিভাবে তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে তার বিজনেসের কাজে তাকে ব্যবহার করত। অর্থাৎ তাদের বিজনেসের বিভিন্ন বসদের সাথে কবিতাকে থাকতে বলতো, অর্থাৎ নীলেশ তার ওয়াইফকে বিজনেস বাড়ানোর একটা সিঁড়ি হিসেবে ব্যবহার করত।
এদিকে ভীরাও যখন বাড়ি ফেরে তারও ঠিক একই কথা মনে হতে থাকে। যতীনও তাকে ছোট থেকে ছোট বিষয়ে অপমান করত, এমনকি নিজের স্বার্থ হাসিলের জন্য যতীন তার নিজের মেয়েকেও পর্যন্ত খুন করে ফেলতে চাইছিল। এদিকে দেখা যায় তারা তিনজনই বাড়িতে আসার পরে কথা বলছিল তাদের তিনজনের অবস্থা নিয়ে। সেই জায়গায় ভীরা একটু চিন্তিত ছিল তার মেয়েকে নিয়ে, কারণ তার মেয়ে বারবার তার বাবার কথা জানতে চাইছিল। অন্যদিকে জয়া খুব খুশি ছিল, আর কবিতা একটি ডেটিং অ্যাপে নিজের প্রোফাইল খুলছিল। এটা ভীরা জানার পরে ভীরা বলতে থাকে অন্য সব জায়গার মানুষ বুঝতে পারছে যে এটা অ্যাক্সিডেন্ট নয়, মার্ডার, কারণ স্পিডবোট এইভাবে হুট করে ব্লাস্ট হয় না, আর পুলিশের এটা বুঝতে কোনো সময় লাগবে না। আর তুমি আছো তোমার ডেটিং অ্যাপ নিয়ে, এখনই সেটা ডিলিট করো। ফোন রাখার পরেই দেখা যায় কবিতা সেটাতে কোনো ভুরুক্ষেপই করে না, বরং রাতে সে এনজয় করার জন্য দুটি ছেলেকে ডেকে নিয়েছিল তার বাসায়। আসলে তার হাজবেন্ড নীলেশ যেহেতু তাকে দিয়ে এই ধরনের কাজই করাতো, তাই এটা তার কাছে এখন আর তেমন কিছুই মনে হয় না। এই বিষয়টাকে খুব সহজভাবে নেয়ার অভ্যাস হয়ে গেছে কবিতার। এদিকে সেই স্পটে রিঙ্কু সিং এবং আরও একজন কনস্টেবল যখন হাঁটাহাঁটি করছিল পরদিন সকালে, হঠাৎ করেই তার পায়ের মধ্যে একটা জিনিস বাড়ি খায়, আর সেটা দেখতে পায় টাইম বোমের কিছুটা ফাটা অংশ সেখানে পড়েছিল। এদিকে পরদিনই দেখা যায় ভীরাকে সিবিআইয়ের অফিসে ডাকা হয়। সেখানে সিবিআই অফিসার পঙ্কজ এবং রিঙ্কু সিং তাকে জিজ্ঞাসাবাদ করে আর বলে কোনো সূত্র আছে কিনা। ভীরা বলে সে এই বিষয়টা জানে না। তখনই ভীরাকে আরো কিছু প্রশ্ন করে সেখান থেকে চলে যেতে বলা হয়। পঙ্কজ এবং রিঙ্কু একসাথে কথা বলতে থাকে। সেখানে পঙ্কজ বলে ভীরা মিথ্যে বলছে। তখনই পঙ্কজ রিঙ্কুকে সেই গ্রুপ ফটোটা দেখায় আর বলে এখানে জয়া, কবিতা বা ভীরা কাউকে দেখে হ্যাপি মনে হচ্ছে না, অর্থাৎ তারা তাদের সাংসারিক জীবনে সুখী ছিল না। কিন্তু ভীরা আমাদের বলেছে সে তার হাজবেন্ডকে নিয়ে অনেক সুখে ছিল। ভীরা মিথ্যে কেন বলল? ভীরা যখনই বাসায় আছে তখনই সে দেখতে পায় তার রান্নাঘরে কেউ রয়েছে। সে ভয়ে সেখানে চলে যায় আর দেখতে পায় রবি নামের একটি লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে চা বানাচ্ছিল। এই রবি হচ্ছে যতীনের বিজনেস পার্টনার এবং বন্ধু। রবি সেখানে হাসতে হাসতে বলতে থাকে যতীন নাটকটা ভালোই করেছে, টাকা মেরে দেওয়ার নাটকটা অসাধারণ হয়েছে, কিন্তু আমি ওকে চিনি, ওকে বলবেন ও যেন ফিরে এসে আমার টাকাটা আমাকে ফিরিয়ে দেয়। ভীরা অবাক হয়ে যায়, কিসের টাকা? রবি বলে যতীন যা কিছু করেছে টাকা মেরে দেওয়ার জন্যই করেছে। ওর কাছে যে টাকাগুলো রয়েছে সেটার অর্ধেক আমার, আর আমি সেই টাকাগুলোর ভাগ কখনোই ছাড়ব না। আর এর জন্য যদি দরকার হয় আপনাকে এবং আপনার মেয়েকে পথ থেকে আমি সরিয়ে দেব। থ্রেড দিয়ে সেখান থেকে চলে যায় রবি। জয়া যখন এই বিষয়টা জানতে পারে সে ভীরাকে আশ্বস্ত করে আর বলে টেনশন করো না, এসব কিছুই হবে না। তারা এনজয় করতে থাকে। অন্যদিকে পঙ্কজ সেই ছবিটাকে ভালো করে দেখতে থাকে। আর এখানেই এপিসোড 1 শেষ হয়ে যায়। এপিসোড 2 এর শুরুতেই দেখানো হয় একটি ভ্যান আর একটি বাইক নির্জন একটি জায়গায় আসে, আর সেখানে তারা বড় একটি গর্ত করে কিছু লাশ সেখানে ফেলতে শুরু করে। আর সেই লাশগুলোর সারা গায়ে ছোট ছোট ক্ষতের মতো দেখা যাচ্ছিল। কয়েকজন লোক সেই লাশগুলোকে বড় একটা গর্ত করে সেখানে ফেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলে। সিন কাট হয়ে যায়। সেই ব্লাস্টে যতীন মারা যায়নি, তাকে লেকের পারে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার জ্ঞান ফিরে, আর সেখান থেকে আহত অবস্থায় সেই রিসোর্টে সে চলে আসে। যতীন নিজেকে কিছুটা সুস্থ করে তুলে নিয়ে খাবার খাচ্ছিল আর নিউজ শুনছিল, যেখানে বলা হচ্ছিল সেই যতীন মেহতার রিসোর্টে যে বোট ব্লাস্ট হয়েছিল, প্রথমে পুলিশ এটাকে অ্যাক্সিডেন্ট ভাবলেও এখন তারা মনে করছে এটা একটা প্রিপ্ল্যান মার্ডার ছিল। এদিকে পঙ্কজ গাড়িতে বসে ভীরা এবং বাকিদের কিছু ছবি দেখছিল, আর সেখানে হঠাৎ করে একটি মাটনের ছবি সে দেখতে পায়। সেই বাটিতে কিছু মাটন রাখা ছিল, আর রিঙ্কুকে জিজ্ঞেস করে এখানে কতটা মাংস থাকতে পারে, আর একজন মানুষ সর্বোচ্চ কতটা মাংস খেতে পারে। তখনই সবকিছু হিসাব নিকাশ করে দেখতে পায় পঙ্কজ যে এখানে শুধুমাত্র 3 জন মানুষের খাওয়ার মতোই মাংস ছিল। সে ভাবতে থাকে তারা 3 জন তো জানতো না যে তাদের হাজব্যান্ড বোট ব্লাস্টে মারা যাবে, তাহলে কেন শুধুমাত্র তারা 3 জনের জন্যই মাটন রান্না করছিল। এদিকে তাদের 3 জনকেই মর্গে ডাকা হয় লাশ শনাক্ত করার জন্য, কিন্তু লাশগুলো এমনভাবে পড়ে গিয়েছিল তারা শনাক্ত করতে পারছিল না। অন্যদিকে তাদের মধ্যে ভয় কাজ করছিল যে কোন 2 জনের হাজবেন্ডের বডি পাওয়া গেছে, আর তারা চাইছিল যে তাদের প্রত্যেকের হাজবেন্ডের বডি যেন পাওয়া যায়, কারণ এই 3 জনের মধ্যে কেউ যদি বেঁচে যায় তাহলে তাদের 3 জনকেই মেরে ফেলবে সে। এদিকে যতীনকে দেখা যায় তার সেই রিসোর্টে বসে সে তার কিছু জিনিস পুড়িয়ে ফেলছিল, কিন্তু তখনই সেই রিসোর্টে কারো আশপাশের শব্দ শুনতে পায়, আর সেগুলোকে না পুড়িয়ে সেখানে রেখে যতীন পালিয়ে যায় সেখান থেকে।
এদিকে ভীরার বাসায় জয়া এবং কবিতা এসেছিল। ভীরা তার হাজবেন্ড যতীনের যেসব জিনিসপত্র ছিল সেগুলো একটি ব্যাগে ভরে তাদের স্টোর রুমে রেখে আসতে গিয়েছিল, কিন্তু সেখানেই তারা আরো বড় একটি ব্যাগ দেখতে পায়। তাদের সন্দেহ হয় ব্যাগের ভিতরে কি ছিল। সেটা নামাতে যাবে, ঠিক তখনই সেটা থেকে টাকা পড়তে শুরু করে। তারা টাকাগুলো নিয়ে দেখতে থাকে, এখানে প্রায় 2 কোটি টাকার মতো হবে। ভীরা বুঝতে পারে রবি হয়তো এই টাকার কথাই বলেছিল। ভীরা আর কবিতা ভাবতে থাকে এই টাকার কথা যদি পুলিশ জেনে যায়, এই ব্লাস্টের জন্য পুলিশ আমাদের সন্দেহ করবে তাহলে। ঠিক তখনই ভীরার বাসায় কলিং বেল বাজে। ভীরার দেখতে পায় সেখানে রবি ছিল, তাই তারা টাকাগুলো আবারও বেগে ভরে লুকিয়ে ফেলে এবং ভীরাকে যাতে ঘরে আসতে দেওয়া না হয় এজন্য দরজা আটকে রাখে। অন্যদিকে জয়া পুলিশে ফোন করে যে একজন লোক তাদের বাড়িতে জোর করে ঢোকার চেষ্টা করছে। এদিকে রিঙ্কু আর পঙ্কজ তাদের হায়ার অফিসারকে কেসটার ডিটেলসে ব্রিফ করছিল, যেখানে বলা হচ্ছিল তারা বিভিন্নভাবে একে অপরের সাথে কানেক্টেড ছিল বিজনেস আর জবের মাধ্যমে। অন্যদিকে যতীনের আরও একজন বিজনেস পার্টনার ছিল যার নাম রমিজ শেখ রবি। রমিজ এবং যতীন মিলে একটি ট্রান্সপোর্টের বিজনেস করত। এখন আমাদের এই অ্যাঙ্গেলটা ভেবে দেখা দরকার, কিন্তু সেই হায়ার অফিসার বলে আমার মনে হয় না। যদি তাদেরকে কেউ মারতে চাইতো তাহলে রমিজকে বাঁচিয়ে রাখত না, আর রমিজ যদি যতীনকে মারতে চাইতো তাহলে 3 জনকে খুন করার কোনো রিস্ক নিত না, কারণ সেখানে তাদের 3 জনের ওয়াইফও রয়েছে। তারপরেও তোমার যদি সন্দেহ হয় তুমি রমিজকে উঠিয়ে নিয়ে আসো আর ইন্টারোগেশন করতে পারো। ঠিক তখনই তারা খবর পায় যে রমিজ ভীরার বাড়িতে এসে হাঙ্গামা করছে। পুলিশ সেখানে যেয়ে তাকে উঠিয়ে নিয়ে আসে। সেখানে পঙ্কজ তাদের 3 জনের সাথেই কথা বলতে থাকে আর সেই মাংসের বিষয়টা জিজ্ঞেস করে। তখন তারা বলে তাদের হাজবেন্ডরা বলেছিল তারা দুপুরে বাইরে খাবে, এই জন্য শুধু তাদের 3 জনের জন্যই তারা রান্না করছিল। তখনই ভীরার মেয়ে সেখানে এসে বলে, মা এতগুলো টাকা ওখানে পড়ে আছে, এগুলো কার? তখন তারা ভয় পেয়ে যায় আর বলে আমরা মনোপলি খেলছিলাম, এই জন্যই। পঙ্কজ সেখানে বিষয়টাকে লাইটলি নিয়ে সেখান থেকে চলে যায় আর টাকাগুলো তারা লুকিয়ে রাখে। অন্যদিকে ভীরার মেয়ে সিয়াকে বলা হয় এই টাকাগুলোর বিষয়ে কাউকে বলবে না, আর এই টাকাগুলো নিয়ে তারা একটা সিক্রেট গেম খেলবে। মেয়েটাও রাজি হয়ে যায়। রমিজকে পঙ্কজ কিছু প্রশ্ন করে, কিন্তু রমিজ ওই ধরনের কোনো উত্তরই দেয় না আর বলে তার সাথে যতীনের কোনো ঝগড়া হয়নি, সে যতীনের কাছ থেকে কিছু টাকা পেত আর সেটাই ভীরার কাছে চাওয়ার জন্য গিয়েছিল। এছাড়া তাদের মধ্যে আর কিছুই নেই। তারা তো বিজনেস পার্টনার, তাদের বিজনেসও ভালোই চলছিল। বরং যতীন মারা যাওয়াতে তাদের বিজনেসের লস হবে, আর এটা সে নিশ্চয়ই কখনো চাইবে না। এদিকে ভীরা তার মেয়ে সিয়াকে পার্কে নিয়ে যায় খেলার জন্য। তখনই তার এক বন্ধুর বাবার সাথে ভীরার দেখা হয়। আদি ভীরাকে বিভিন্নভাবে সান্ত্বনা দিতে থাকে আর তার ক্লোজ হওয়ার চেষ্টা করে, কিন্তু ভীরা দূরত্ব বজায় রাখে। এদিকে রমিজকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছিল আর সে ইয়ানা নামের একজন মহিলার সাথে দেখা করতে আসে অফিসে, কিন্তু সেই মহিলা তার সাথে দেখা করে না। কিন্তু রমিজ ইয়ানার জন্য একটি মেসেজ রেখে যায়, সেটা হচ্ছে যে হয়তোবা যতীন মারা গেছে কিন্তু রমিজ এখনও জীবিত আছে, আর রমিজ তোমার সিক্রেটটা জানে। সে এই সিক্রেটের গেম খেলতে পছন্দ করে না, সে আবার আসবে। এই মেসেজটা দিয়ে রমিজ সেখান থেকে চলে যায়। এরপরে রমিজকে দেখা যায় তার নিজের অফিসে আসে এবং সেখানে তার সেক্রেটারিকে একটু আড়াল দিয়ে একটি কস্টিপ দিয়ে টেবিলের নিচে একটি পেনড্রাইভ সে লুকিয়ে রাখে। আর তখনই সে পেপারে দেখতে পায় মেডিফার্মা তাদের ভ্যাকসিনের ট্রায়াল শুরু করেছে। এরপরে কিছু লোককে কিছু ওষুধ দিতে দেখা যায়। একজন লোক বলে এর আগে যখন আপনাদের ভ্যাকসিন ট্রায়ালের জন্য কয়েকজন গিয়েছিল তারা নাকি মারা গেছে। ওই লোকটা বলে তোমাদেরকে বলল, ওরা শহরে যেয়ে অনেক টাকা পয়সা ইনকাম করেছে। আর এই লোকটা ছিল সেই লোক যে অনেকগুলো লাশ একটি গর্তে পুড়িয়েছিল। এদিকে রমিজ কিছু কথা ভাবতে থাকে সেই নিউজটা পড়ার পরে। এদিকে জয়ের বাড়িতে ললিতের প্রথম স্ত্রীর সন্তান জাহান আসে এবং সে বলে সে এখন থেকে এখানেই থাকবে। জয়াও তাতে বাধা দেয় না। অন্যদিকে দেখা যায় যতীন তার মেয়ে সিয়ার সাথে দেখা করে আর বলে বাবা যে এখানে এসেছিল তুমি এই কথাটা কাউকে বলবে না, এটা তোমার আর আমার একটা সিক্রেট গেম। ছোট্ট মেয়ে সিয়াও তাতে মাথা নাড়ায়। এপিসোড 2 এখানে শেষ হয়ে যায়। এপিসোড 3 শুরুতেই দেখা যায় পঙ্কজ একটি লোককে ধরে ফেলে এবং তাকে মারধর করে জিজ্ঞেস করে টাইম বোম তৈরি করার জিনিসপত্র কোথায় পাওয়া যায় অথবা টাইম বোম কে বিক্রি করে। সেই লোকটা বলে দেয়। এদিকে রমিজকে দেখা যায় সে তার মার কাছে আসে, খাবার খাচ্ছিল। তার মা যখন অন্য রুমে যায় সেখানে থাকা একটি টেডি নিয়ে সে আরও একটি পেন ড্রাইভ সেটার ভেতরে লুকিয়ে রাখে আর তার মাকে বলে যদি আমার কিছু হয়ে যায়, যদি আমার খোঁজে বাড়িতে কখনো পুলিশ আসে তাহলে এই টেডিটা তাদের দিয়ে দিও। তার মা বুঝতে পারে না রমিজ কি বলে, কিন্তু রমিজ সেখান থেকে এসব বলেই চলে আসে। এদিকে ভীরার বাড়িতে তাদের 3 জনের
সেখানে শেষক্রিয়ার জন্য একটা পূজা হচ্ছিল আর সেখানেই রমিজ চলে আসে। কিন্তু রমিজকে জয়া সেখান থেকে তাড়িয়ে দেয়, বলে আপনি যদি এখান থেকে না যান তাহলে সেই টাকার কথা আমরা পুলিশকে বলে দেব এবং আপনার কথাও। রমিজ ভয় পেয়ে সেখান থেকে চলে আসে। ঠিক তখনই দেখা যায় বাড়ির বাইরে অপেক্ষা করছিল লুকিয়ে যতীন। যতীন দেখতে চাচ্ছিল রমিজ আসলে কোথায় যায়, সে তাকে ফলো করতে শুরু করে। ঠিক তখনই রাস্তায় ভিকি নামে সে আরও একজন লোককে দেখতে পায়। যতীন ভাবতে থাকে রমিজ আর ভিকি একই রাস্তা দিয়ে কোথায় যাচ্ছে, তাদের পিছু করতে হবে। অন্যদিকে ভিকিকে দেখা যায় সে তার গাড়িটি এনে রমিজের গাড়ির সামনে থামায়। ভিকি রমিজকে গান পয়েন্টে নিয়ে বলে এর পরের বার ইয়ানা ম্যাডামকে কখনো ফোন করবে না বা তার অফিসে যাবে না। কিন্তু রমিজ, তার কাছেও গান ছিল, সেও তাকে গান পয়েন্টে নিয়ে বলে এরপরে তুমি তোমার ইয়ানা ম্যাডামকে বলবে তোমাকে না পাঠিয়ে সে নিজে যেন আসে, আর তার সব সিক্রেট আমি জানি। আমাকে যদি এভাবে দমিয়ে রাখতে চায় তাহলে সে নিজেই মারা পড়বে, তাকে বলে দিও। এদিকে যতীনকে দেখা যায় একটি ধাবাতে বসে সে ভাবছিল। সে আসলে এখনও ভাবতে পারেনি যে তার স্ত্রী এবং বাকি দুই বন্ধুর স্ত্রী মিলে তাদের এই ব্লাস্টটা করেছে। সে ভাবছে রমিজই হয়তো এই কাজটা করেছে, রমিজ হয়তো ইয়ানার সাথে কোনো ডিল করেছে, এই জন্য ইয়ানার সেক্রেটারি ভিকি এবং রমিজ কোথাও যাচ্ছিল একসাথে। আর যতীন রমিজকেই সন্দেহ করে তার সেই বোট ব্লাস্টের জন্য। তখনই সেখানে ছোট্ট একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়, আর তাতেই যতীনের আগের একটা কথা মনে পড়ে যায়। ঘটনাটি ঘটেছিল 90 দিন আগে কন্দা গ্রামে, যেখানে ইয়ারনার কোম্পানি মেডিফার্মা যতীন এবং রমিজের ট্রান্সপোর্ট ব্যবহার করত। কিন্তু মাল বহনের সময় তাদের একটি ভ্যান সেখানে অ্যাক্সিডেন্ট হয় আর তারা সবাই সেখানে চলে আসে। আর পুলিশ দেখতে পায় কাগজপত্র অনুযায়ী ভ্যানে ওষুধ থাকার কথা, কিন্তু সেখানে ছিল অন্য কিছু। রমিজ আর যতীন যখন জিজ্ঞেস করে যে এসব কি হচ্ছে, ভিকি বলে আমি তোমাদের পরে বলবো, আর পুলিশকে আমি ম্যানেজ করছি। এরপরে যতীন আর রমিজ সেখানে একজন লোককে বসে থাকতে দেখে, যার পুরো শরীরে ছোট ছোট ক্ষত ছিল, আর এটা দেখে তারা ভয় পেয়ে যায়। সেই লোকটা বলে গাড়ি থেকে কিছু ওষুধ সে নামিয়েছিল, সেই ওষুধগুলো সে খায়নি, আর তাতে এই অবস্থা। রমিজ আর যতীন জানতো ইয়ানা তার মেডিফার্মা কোম্পানির আড়ালে কিছু অবৈধ বিজনেস করত, আর সেটা যখন তারা জানতে পেরে গিয়েছিল তাদের মুখ বন্ধ রাখার জন্য ইয়ানা তাদের 2 কোটি টাকা দিয়েছিল, যাদের মধ্যে 1 কোটি টাকা ছিল রমিজের। কিন্তু যতীনের মনে হয় রমিজ তাকে সরিয়ে দিয়ে সেই পুরো টাকাটা হাতিয়ে নিতে চাইছিল, আর অন্যদিকে সে ইয়ানার সাথেও ডিল করেছিল। আর এটা ভেবেই যতীন রমিজকে নির্জন একটি জায়গায় পেছন থেকে আক্রমণ করে আর বলে তুমি টাকা নেওয়ার জন্য আমাকে মেরে ফেলতে চাইছিলে। রমিজ বলে আমি তো ভেবেছিলাম টাকা মেরে দেওয়ার জন্য তুমি মারা যাওয়ার অভিনয় করছো। তারা দুজনেই বুঝতে পারে যে তারা যেটা ভাবছিল সেটা নয়। এদিকে পঙ্কজ সেই দিন সে টাইম বোমটা কে বিক্রি করেছিল তাকে ধরার জন্য একটি ফাঁদ পাতে, আর সেখানে সে নিজেই ক্রেতা হয়ে চলে যায় টাইম বোম কেনার জন্য। কিন্তু দেখা যায় সেটা বিক্রি করার জন্য সেই লোকটি আসে যে অনেকগুলো লাশ পুড়িয়েছিল, আর তার নাম ছিল তেজা। পঙ্কজ তাকে ধরে ফেলে এবং জিজ্ঞেস করে গত 1 মাসের মধ্যে এইরকম টাইম বোম সে কাকে কাকে বিক্রি করেছে। এদিকে রমিজ আর যতীন এখনো ভাবছিল তাদের কে মারার চেষ্টা করছে। রমিজ বলে ইয়ানা যদি ব্লাস্টটা করায় তাহলে তোমাকে মেরে আমাকে কেন ছাড়বে। যতীন বলে হয়তো সে ভেবেছিল সেই বোটে তুমিও থাকবে। আসলে মেডিফার্মা যা করছে সত্যিটা সবার কাছ থেকে লুকানোর জন্যই করছে। অন্যদিকে তেজা বলেছিল গত 1 মাসে শুধুমাত্র একজন মহিলাই তার কাছ থেকে একটি টাইম বোম কিনে নিয়ে গিয়েছিল, কিন্তু জায়গাটা অন্ধকার ছিল যার জন্য সেই মহিলাকে সে দেখতে পারেনি। আর এই ভিডিওটা পঙ্কজ যখন তার হায়ার অফিসারকে দেখায় সে বলে এটা কি ধরনের ইনভেস্টিগেশন, যে কোনো মহিলা হতে পারে, সেই মহিলা তো আমার স্ত্রীও হতে পারে। যেহেতু তেজা সেই মহিলার মুখ দেখেনি তাই আমরা সেই 3 জনকে কোনোভাবেই সন্দেহ করতে পারি না। পঙ্কজ বলে স্যার এই তেজা মেডিফার্মার হয়ে কাজ করত, আমরা যদি মেডিফার্মার সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়ে আসতে পারি তাহলে হয়তো আমরা সেই মহিলাটিকে শনাক্ত করতে পারবো। কিন্তু এতে তার হায়ার অফিসার একেবারে আপত্তি করে, বলে ওনারা সম্মানিত লোক আর এই ছোট বিষয়টাতে ওনাদেরকে জড়ানো ঠিক হবে না, তুমি অন্যভাবে ইনভেস্টিগেশন করো। এদিকে কবিতার কিছু টাকার প্রয়োজন ছিল, আর টাকার ব্যাগটা কোথায় রাখা ছিল সেটাও কবিতা জানতো, তাই সেখান থেকে একটা বান্ডেল সে চুরি করে নেয় এবং টাকা চুরি করার পরপরই সে সেখান থেকে চলে আসে। অন্যদিকে রমিজ এবং যতীন ভীরার বাড়ির সামনে এসে গাড়িতে লুকিয়ে থাকে। ভীরা আর কবিতা সেখান থেকে চলে যাওয়ার পরে তারা তাদের সেই স্টোর রুমে চলে আসে যেখানে যতীন সেই টাকার ব্যাগটা রেখেছিল, কিন্তু সেখানে তারা টাকার ব্যাগটা খুঁজে পায় না, কারণ ভীরা এবং বাকিরা সেই টাকার ব্যাগটা সরিয়ে ফেলেছিল।
আর সেখানে তারা দুজনেই ঝগড়া লেগে যায়। যতীন বলে, তুমি আমাকে সেই রেকর্ডিংটা দিয়ে দাও যেখানে ইয়ানার সিক্রেট লুকিয়ে রয়েছে। কিন্তু রমিজ বলে, আমি তোমাকে সেটা দিতে পারবো না, তুমি আগে আমাকে টাকা দাও। যতীন বলে, আমি এখন সবার সামনে আসতে পারবো না, কারণ ইয়ানা একবার আমাকে মারার চেষ্টা করেছে, কিন্তু সে যদি জানতে পেরে যে আমি বেঁচে আছি তাহলে দ্বিতীয়বার আমাকে ছাড়বে না, তুমি রেকর্ডিংটা আমাকে দিয়ে দাও। কিন্তু রমিজ কোনোভাবেই রাজি হয় না, বলে যে আগে ব্যাগ দাও, তারপর আমি তোমাকে রেকর্ডিং দেব। এদিকে রমিজ বাসায় আসার পরে সে দেখতে পায় ভীরা তাকে একটি ভয়েস মেসেজ পাঠিয়েছে, যেখানে সে বলেছে, প্লিজ তুমি আমাকে একা ছেড়ে দাও। কারণ ভীরা দেখতে পেয়েছিল রমিজ তার বাড়ির আশেপাশেই ঘোরাফেরা করছে, তাই একটু রেগে গিয়ে সে ভয়েস এসএমএসটা পাঠিয়েছিল। অন্যদিকে রমিজ ভীরার জন্য একটি মেল লিখছিল, যেখানে সে ভীরাকে সরি বলছিল। অন্যদিকে সিঁড়ি দিয়ে কাউকে আসতে দেখা যায়। এদিকে রমিজকে দেখা যায় সে আরও কিছু লিখতে চাইছিল, কিন্তু কি লিখবে ভেবে না পেয়ে বারান্দায় যেয়ে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে ভীরাকে দেখা যায় টাকার সেই ব্যাগটা নিয়ে সে কোথাও আসছিল। এদিকে রমিজ পিছনে তাকাতেই দেখে একজন লোক হুডি পরা, আর তাকে দেখেই সে ভয় পেয়ে যায়। আর কিছুক্ষণ পরেই সেই লোকটা রমিজকে ধাক্কা দিয়ে বারান্দা থেকে ফেলে দেয়, আর রমিজ সরাসরি যেয়ে পড়ে ভীরার পায়ের সামনে। অর্থাৎ ভীরা সেই টাকার ব্যাগটা নিয়ে রমিজকেই দিতে আসছিল, কিন্তু তখনই এই অবস্থা, ভীরা হতবাক হয়ে যায়। আর এখানেই এপিসোড 3 শেষ হয়ে যায়। এরপরে এপিসোড 3 শুরুতেই দেখা যায় ভীরা তখনও সেখানে দাঁড়িয়েছিল। ঠিক তখনই সেখানে সেই অ্যাপার্টমেন্টেরই একটি ছেলে আসে। এই ছেলেটার মাথায় বুদ্ধি একটু কম থাকতে পারে, কিন্তু অনেক ক্রাইম শো দেখার ফলে সেই ক্রাইম সিনটাকে এক্সপ্লেন করতে থাকে সেখানে। ভীরা তখনও ভয় পাচ্ছিল, সে সেখান থেকে চলে যেতেই যাবে, ঠিক তখনই দেখে সে তার ব্যাগটা ফেলে এসেছে, ব্যাগটা নিয়ে চলে যায়। অন্যদিকে ছেলেটি ভাবে এই ব্যাগটা হয়তোবা রমিজের ছিল, কিন্তু ব্যাগটা মহিলাটি নিয়ে গেছে। ভীরা তার গাড়িতে আসার পরেই জয়াকে কল করে। কিছুক্ষণ পরেই জয়া তার সৎ ছেলে জাহানকে নিয়ে সেখানে চলে আসে। পঙ্কজ আর রিঙ্কু ঘটনাস্থলে চলে আসে খবর পেয়ে। পঙ্কজ ফ্ল্যাটের মধ্যেই দেখতে পায় কয়েকটি পায়ের ছাপ। সে বুঝতে পারে হয়তোবা কেউ একজন এসেছিল যে রমিজকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছে। এদিকে ভীরাকে যখন বাসায় নিয়ে আসা হয় তখন কবিতার সাথে জাহানের দেখা হয়, আর প্রথম দেখাতেই কবিতার জাহানকে ভালো লেগে যায়। এদিকে সেই ছেলেটা পঙ্কজ আর রিঙ্কুকে সবকিছু বলতে থাকে যে ক্রাইম সিনে একজন মহিলা ছিল, আর এই রমিজের একটা ব্যাগ ছিল, যে ব্যাগটি মহিলাটি সেখান থেকে নিয়ে গেছে। অন্যদিকে এই রমিজকে ছেলেটা ভালো করেই চিনত। সে বলতে থাকে রমিজের এক বন্ধু তার ফ্ল্যাটে এসেছিল, তাদের মধ্যে দুইজনের ঝগড়াও হয়েছিল, আর সেখান থেকে একজন চলে যায়। এটা শোনার পরে পঙ্কজ অনেকটাই বুঝতে পেরে যায় যে এখানে হয়তোবা রমিজকে খুন করা হয়েছে, আর খুনের জন্য হয়তোবা তার সেই বন্ধু নাহলে সেই মহিলাটাই দায়ী। আর মহিলার কথা শুনেই ভীরার কথা মনে পড়ে যায় পঙ্কজের। পঙ্কজ আর রিঙ্কু চলে আসে ভীরার বাড়িতে এবং জিজ্ঞেস করে 1 ঘন্টা আগে আপনি কোথায় ছিলেন। ভীরা বলে, আমি এখানেই ছিলাম, আমি সবার সাথে বসে কথা বলছিলাম, আমরা কাজ করছিলাম। তখনই পঙ্কজ সবাইকে বলে যে রমিজ বারান্দা থেকে পড়ে মারা গেছে, আমরা সন্দেহ করছি কেউ তাকে খুন করেছে। কথাটা শুনে সবাই অবাক হওয়ার বাহানা করে, যদিও তারা আগে থেকেই জানতো। কিন্তু পঙ্কজ আর রিঙ্কু বুঝতে পারে এরা হয়তোবা মিথ্যে বলছে, এদের মধ্যে কেউ একজনই সেখানে ছিল, অর্থাৎ রমিজের মার্ডার স্পটে। এরপরে মিস্টার চোপড়া নামের একজন অফিসার চলে আসে ইয়ানার সাথে দেখা করতে এবং তাকে একটি ফটো দেখিয়ে বলে মেডিফার্মার কিছু মেডিসিন এই গ্রামের লোকদের উপরে ট্রায়াল করা হয়েছিল, কিন্তু কথাটা ইয়ানা একেবারেই অস্বীকার করে। ইয়ানা আরও বলে মেডিফার্মার অনেক কম্পিটিটর রয়েছে, তারাই হয়তো মেডিফার্মার লস করানোর জন্য বা বদনাম করানোর জন্য এগুলো করছে। ইয়ানা ভিকির সাথে এসে দেখা করে রেগে গিয়ে বলে কোন্দা ভিলেজের খবরটা চারদিকে ছড়িয়ে পড়েছে। এদিকে যতীন বসে বসে ভাবছিল যে রমিজকে কে খুন করলো। সে আসলে তার ফ্যাক্টরিতেই ছিল, হঠাৎ করে সে দেখতে পায় সেখানে কেউ এসেছে। যতীন দেখতে পায় ভিকি তাদেরই একটি ভ্যানকে ঘুরে ঘুরে দেখছে এবং সেটাতে কেরোসিন ঢালছে, অর্থাৎ সেটাতে সে আগুন লাগাতে চাইছিল। যখনই সে আগুনটা লাগাবে ঠিক ওই সময়টাতে যতীন তার দিকে একটা গুলি ছোড়ে, আর ভিকিও ভয় পেয়ে পালিয়ে যায় এবং এরপরে কয়েকটা গুলি ছুড়লেও সে গাড়িতে আর আগুন না লাগিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে সকালবেলা খবর পেয়ে তারা সেখানে চলে আসে। ভীরা আর জয়া, সেই ফ্যাক্টরির সেক্রেটারি বলা হয় যে গতকাল রাতে 2 জন লোককে এই ফ্যাক্টরিতে ঢুকতে দেখেছিল, একজন গাড়িতে করে আরেকজন এমনি, আর তারাই 2 জন হয়তো এই কাজটা করেছে, অর্থাৎ সেখানে কিছুটা আগুন লেগেছিল। অন্যদিকে জাহান সেখানে একটি ম্যাচ বাক্স পড়ে থাকতে দেখে। এদিকে জয়া এই কাজের জন্য ভীরাকে সন্দেহ করতে থাকে, বলে তুমি হয়তো ইন্স্যুরেন্সের টাকার জন্য এই কাজটা করেছো, তুমি আগে আমাকে বলতে পারতে, আমিও তোমাকে সাহায্য করতাম। ভীরা অবাক হয়ে যায় আর বলে তুমি কি বলছো, আমি কিছুই বুঝতে পারছি না।
কিন্তু তারপরেও জয়া এটা বিশ্বাস করে না, বলে আমরা তিনজন একই ভুল করেছি, আমাদের তিনজন একই সিক্রেট থাকার কথা, কারণ একজন ভুল করলে আমরা তিনজনই ফেসে যাব, মনে রাখো কথাটা। এদিকে পঙ্কজের হায়ার অফিসার তাকে জিজ্ঞেস করে যে সে বোম ব্লাস্টের কেসটা ক্লোজ করেছে কিনা, কিন্তু পঙ্কজ বলে না স্যার, উল্টো গতকালকে রাতে রমিজ খুন হয়ে গেছে। সেই অফিসার বলে তাহলে তো কেসটা সলভই হয়ে গেল। এদিকে পঙ্কজ তার আইডিয়া রিঙ্কুকে বলতে থাকে, বলে ওই দিন তারা তিনজনই মিথ্যে বলছিল, আর তাদের তিনজনের মধ্যে ভিরাই হয়তোবা মার্ডার স্পটে ছিল, কারণ যতীন মারা যাওয়ার পরে তাদের বিজনেসে ভিরা এবং রমিজই পার্টনার ছিল, আর রমিজ মারা যাওয়াতে একমাত্র ভিরারই লাভ হতে পারে। এদিকে ভিরা তার মেয়ে সিয়ার কাছ থেকে যতীনের লুকানো ল্যাপটপটি খুঁজে পায়। এরপরে সে জয়াকে ভয়েস মেসেজ পাঠায়, বলে আমি যতীনের ল্যাপটপ খুঁজে পেয়েছি, আমাকে একটু সাহায্য করো। এরপরে ভিরা আর জয়া মিলে যতীনের ল্যাপটপটা চেক করতে থাকে, কিন্তু তারা সেখানে তেমন কিছুই খুঁজে পায় না। হঠাৎ করে ভিরা কিছু একটা দেখে অবাক হয়ে যায়। এদিকে পঙ্কজ ভিরার পাঠানো রমিজের মোবাইলে সেই ভয়েস এসএমএসটি পেয়ে যায়, যেখানে ভিরা তাকে বলেছিল তুমি আমাকে বিরক্ত করো না, নাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এটা দেখে খুশি হয়ে যায় পঙ্কজ। সাথে সাথে পঙ্কজ আর রিঙ্কু চলে আসে তার হায়ার অফিসারের কাছে এবং সবকিছু খুলে বলে এখন তারা প্রমাণও পেয়ে গেছে। ঠিক তখনই দেখতে পায় সেখানে আগে থেকে ভিরা বসেছিল। তারা যে মেলটা পেয়েছিল সেটা ছিল রমিজের, আর রমিজের সেটা ছিল একটা সুইসাইড নোট। আর মেলের ভিতরে সে এটাও স্বীকার করেছে যে রমিজই সেই ব্লাস্টটা করিয়েছিল, আর এই জন্যই তার ভেতরের অপরাধ বোধ থেকে সে সুইসাইড করেছে। সেই হায়ার অফিসার পঙ্কজের আর কোনো কথাই শোনে না, আর মিডিয়াতেও সে এটাই বলে দেয় যে রমিজি সেই বোম ব্লাস্টটা করিয়েছিল এবং অপরাধ বোধ থেকে নিজে থেকেই সুইসাইড করেছে, আর সুইসাইড নোটে এই সব কিছু সে লিখে দিয়ে গেছে। এই ভিডিও দেখার পরে ভিরা, জয়া এবং কবিতা তারা খুবই খুশি হয়ে যায়। এদিকে ইয়ানাকে একটি আননোন নাম্বার থেকে কল করে আর বলে আমি আপনার কাজটা করে দিয়েছি, আপনার পদ থেকে রমিজকে সরিয়ে দিয়েছি। ইয়ানা তাকে শুধু থ্যাংক ইউ বলে। তখনই সেই দৃশ্যটা দেখানো হয় যেখানে রমিজ বারান্দায় দাঁড়িয়েছিল। হুডি পরে একটা লোক আসে, যাকে দেখে ভয় পেয়ে যায় রমিজ, আর সেই লোকটা আর কেউ ছিল না, সেই হায়ার অফিসার ছিল, যার নাম ছিল প্রকাশ মিত্র, আর সেই রমিজকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। আর এখানেই এপিসোড 4 শেষ হয়ে যায়। এপিসোড 5-এর শুরুতেই দেখা যায় যতীন টিভিতে প্রকাশ মিত্রের সেই নিউজটা দেখছিল। এদিকে সে কল্পনা করতে থাকে মার্ডার স্পটে সেও উপস্থিত ছিল। মার্ডার স্পটে যে বিরাট টাকার ব্যাগটা নিয়ে এসেছিল এবং পালিয়ে গেছে এটা সে দেখেছিল। এই জন্যই যতীন লুকিয়ে আবারও রমিজের সেই ফ্ল্যাটটাতে চলে আসে। সেই ফ্ল্যাটে রেকর্ডিংটা সে খুঁজতে থাকে। ঠিক ওই সময়টাতে পুলিশ অফিসার পঙ্কজও সেই ফ্ল্যাটে চলে আসে। শব্দ শুনেই লুকিয়ে পড়ে যতীন। এদিকে পঙ্কজ সেই ফ্ল্যাটটা ভালো করে দেখার পরে ফ্রিজের ভেতরে রমিজের কিছু নোট দেখতে পায়, যেগুলো সে নিয়ে যায়। আর এই ফাঁকে সেখান থেকে বের হয়ে পড়ে যতীন, কিন্তু দরজা খোলার শব্দ পায় পঙ্কজ, এই জন্য সেও পিছু পিছু আসে, কিন্তু যতীনকে সে আর ধরতে পারে না। এদিকে ভিরা, জয়া এবং কবিতা চলে আসে রমিজের মায়ের সাথে দেখা করতে। আসলে তার কাছ থেকে একটি সাইন নিতে পারলেই রমিজের যে শেয়ারটা ছিল কোম্পানিতে, সেই শেয়ারটা ভিরার নামে চলে আসবে, কিন্তু সেখানে রমিজের মা বিভিন্ন কথা বললেও সাইনটা করে না। অন্যদিকে কবিতা যখন জানতে পারে যে একটি টেডি বিয়ার দিয়ে রমিজ খেলছিল শেষবারের মতো, সে সেটা লুকিয়ে নিয়ে আসে। আসলে সে একটু পাগলাটে টাইপের। মারা যাওয়ার আগে রমিজ তাকে পছন্দ করত, আর মারা যাওয়ার পরে এই টেডির সাথে হয়তোবা রমিজ তার মাধ্যমে কথা বলবে। এদিকে ইয়ানা ভিকিকে বকাঝকা করতে থাকে, কারণ সে চাইছিল না রমিজের মার্ডারটা নিয়ে আরও একটা কেস হোক, কারণ এমনিতেই যতীনের মার্ডারটা নিয়ে একটি কেস হয়ে বসে রয়েছে। আবার তোমাকে কে বলেছিল সে ট্রাকটা চালাতে, এটা নিয়ে ইয়ানা ভিকিকে বকাঝকা করতে থাকে আর বলে তেজাকে বের করে নিয়ে আসো, কারণ সে জেলে ছিল। এদিকে ইয়ানা ফোন করে ভিরাকে এবং তাকে দেখা করতে বলে। ভিরা এবং জয়া বুঝতে পেরে যায় যে মেডিফার্মা হয়তোবা তাদের কোম্পানিটা কিনতে যাচ্ছে, আর এতে তারা খুশি হয়ে যায়, কারণ তাদের এখন টাকার দরকার ছিল। এদিকে পঙ্কজ ভোটের সেই ছবিটাকে আবারও ফোকাস করতে থাকে, যেখানে কবিতা যোগা করছিল আর তার পেছনে কোনো একজন মহিলা ভোটে কিছু সেট করছিল উপর হয়ে। সেই ছবিটাতে কি হতে পারে সেটাই ভাবার চেষ্টা করছিল পঙ্কজ। এদিকে জয়া যখন সেই জিএম ট্রান্সপোর্টের অফিসে আসে, তখন প্রিয়া নামের সেই সেক্রেটারি বলে 2 স্যার মিলে আমাকে বোকা বানিয়ে গেছে, তারা আমাকে অনেক কম স্যালারি দিত। এরপরেই তাদের বদনাম করতে করতে একটা সময় একটা ডায়েরি জয়ার হাতে তুলে দেয় আর বলে এখানে সব কিছু লেখা আছে, আপনি চাইলে চেক করতে পারেন, আপনার কিছু প্রয়োজন হতে পারে। এছাড়া প্রিয়া আরও বলে আমাদের কোম্পানির বেশিরভাগ প্রফিটে আসতো আইটি থেকে, কিন্তু আমি চেক করে দেখেছি আইটি নামের কোনো ক্লায়েন্ট বা কোনো শেয়ার হোল্ডার আমাদের কোম্পানিতে ছিল না। এদিকে যতীন একটা সময়ের অন্ধকারে ধরে ফেলে তেজাকে আর বলো
যে রমিজকে কে খুন করেছে। তেজা যতীনকে জীবিত দেখে ভয় পেয়ে যায়, বলে তুমি এখনো মারা যাওনি। যতীন বলে সেটা পরে হবে, আগে বলো রমিজকে খুন করেছে। সে কিছু একটা বলে, কিন্তু কি বলে সেটা আমাদের শোনানো হয় না। এরপরেই যতীন তেজাকে বলে তুমি এই সব কথা পুলিশকে যেয়ে খুলে বলবে। কিন্তু তেজা এতে রাজি হয় না, সে দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু একটা চলন্ত ট্রাক এসে তেজাকে সেখানেই মেরে ফেলে আর যতীন সেখান থেকে পালিয়ে যায়। পরদিন সকালে রিঙ্কু যখন খবর পায় যে তেজা মারা গেছে, এটা সে পঙ্কজকে বলে। পঙ্কজ বলে এই ব্লাস্টের সাথে যারা যারা জড়িত তারা একে একে সবাই মারা যাচ্ছে। রিঙ্কু বলে শুধুমাত্র সেই 3 জন মহিলা ছাড়া। এদিকে সেই কোম্পানি ডিল করার জন্য জয়া দেখা করে ভিকির সাথে, কিন্তু জয়া সে কোম্পানি সেল করার জন্য অনেক হাই প্রাইস চায়, আর এতে ইয়ানা একটু রেগে যায়। ইয়ানা ভিকিকে অর্ডার দেয় ভীরাকে মেরে ফেলার জন্য, কারণ ভীরাই ছিল এই কোম্পানির মূল পার্টনার। এই জন্য সে বলে ভীরা এবং তার মেয়েকে একসাথে মেরে ফেলতে। আর এখানেই এপিসোড 5 শেষ হয়ে যায়। এপিসোড 6-এর শুরুতেই আগের একটি ঘটনা দেখানো হয়, যেখানে ললিত এবং নীলেশ একসাথে বসে কথা বলছিল। তারা বলছিল যদি যতীন আমাদের সাথে বেইমানি করে তাহলে তো ওকে সরিয়ে দিতে হবে, এরপরে তুমি আর আমি পার্টনার। নীলেশ কথাটা শুনে অবাক হয়ে যায়। ললিত বলে যদি ওদের দুইজনকে একসাথে সরিয়ে দেওয়া হয় তাহলে বিজনেসে আমাদের আর কোনো বাধা থাকবে না। অর্থাৎ ললিত যতীন এবং ভীরাকে মেরে ফেলতে চাইছিল, আর এই কথাটা আড়াল থেকে শুনতে পেয়েছিল জয়া। রাতের বেলা অন্ধকারে যতীনকে দেখা যায় লুকিয়ে তার বাসার ভেতরে ঢুকতে, এবং সেই টাকার ব্যাগটা সে খুঁজে বের করে। তখন ভীরা আর সিয়া ঘুমিয়েছিল। যতীন সেখান থেকে কিছু টাকা নিয়ে আবারও বাইরে বের হয়ে আসে পালিয়ে। ভীরা টের পায় না, আর ওই সময়টাতে আদি ভীরার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, আর আদি যতীনকে ওই সময় বের হয়ে যেতে দেখে ফেলে, যদিও যতীন বিষয়টা খেয়াল করে না। এদিকে পঙ্কজ এবং রিঙ্কু আবারও সেই রিসোর্টটাতে আসে যেখানে বোম ব্লাস্ট হয়েছিল। রিঙ্কু সেখানে একটি চা পাতির বয়াম দেখে অবাক হয়ে যায়, কারণ সেটা খালি ছিল। রিঙ্কু বলতে থাকে যেদিন এই ঘটনাটা ঘটেছিল সেদিন এই বয়ামটা চাপাতি দিয়ে ফুল ছিল। তারপরের দিন তো তারা চলে গিয়েছে, অর্থাৎ তাদের হাতে সময় ছিল একদিন। এক রাতের মধ্যে তারা তো আর এত চা খায়নি, তাহলে এটা কোথায় গেল? তখনই রিঙ্কু আর পঙ্কজ বুঝতে পারে ঘটনার পরেও এখানে এসে কেউ থেকেছিল। তারা পুরোটা সার্চ করে, যেহেতু ভেতরে যেতে পারে না বাইরেটাই সার্চ করে। যতীনের সেই গেঞ্জি আরও কিছু কাগজপত্র তারা দেখতে পায়, যেগুলো সে পুড়িয়ে ফেলতে চাইছিল, কিন্তু সময়ের অভাবে সে পোড়াতে পারেনি। পঙ্কজ এই সব কিছু দেখে বুঝতে পারে যে তাদের 3 জনের মধ্যে একজন যে বডি পাওয়া যাচ্ছিল না সে এখনও জীবিত রয়েছে। পঙ্কজ বলতে থাকে যে মিসিং, তাকে খুঁজে পাওয়ার মধ্য দিয়েই এই কেসটা সলভ হবে। এদিকে ভীরা পরদিন যখন তার মেয়ে সিয়াকে নিয়ে আবারও পার্কে আসে খেলার জন্য, তখন আবারও তার আদির সাথে দেখা হয়। এতদিনে তাদের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে গেছে। যদিও আদি ভীরাকে ভালোবাসার প্রপোজাল দিয়েছিল, কিন্তু ভীরা এখন আর কোনো পুরুষকে বিশ্বাস করতে পারে না, তাই তারা দুজন বন্ধু হয়ে গিয়েছিল। কিন্তু আদি গতকাল রাতের ঘটনা দেখার পরে ভীরাকে বলে আমি ভেবেছিলাম তুমি হয়তো পুরুষ মানুষকে বিশ্বাস করাই ছেড়ে দিয়েছ, এই জন্য তুমি আমাকে রিজেক্ট করেছ। তুমি বলতে পারতে যে তোমার অন্য কারো পছন্দ রয়েছে, তাহলে আমি তোমাকে আর ডিস্টার্ব করতাম না। ভীরা বলে তুমি কি বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। তখন আদি সব কথা খুলে বলে, আর ভীরা ভয় পেয়ে যায়। ভীরা এসে তার টাকার ব্যাগটা চেক করে আর দেখতে পায় সেখান থেকে কিছু টাকা মিসিং। সে জয়কে কল করে আর বলে নর্মাল চোর হলে পুরো টাকার ব্যাগটাই সে নিয়ে যেত, কিন্তু এখানে ব্যাগ থেকে অল্প কিছু টাকা চুরি হয়েছে, যেটা মোটেই স্বাভাবিক নয়। এদিকে তাদের 3 জনের মধ্যে কে জীবিত আছে সেটা চেক করার জন্য রিঙ্কু চলে আসে কবিতার বাসায়, কিন্তু ওই সময়টাতে জাহান সে বাসায় ছিল। কবিতা আর জাহানের মধ্যে একটা সম্পর্ক হয়ে গিয়েছিল। রিঙ্কু এটা বুঝতে পারে, আর সেখানে সে জাহানকেও দেখে ফেলে। এরপরে সে কিছু কথাবার্তা বলে সেখান থেকে চলে যায়। এদিকে প্রিয়া যখন সেই জিএম ট্রান্সপোর্টের বাকি কর্মীদের বলছিল যে তোমরা নতুন চাকরি খুঁজে নাও, কারণ তোমাদের ম্যাডাম ভীরা এই কোম্পানিটি বিক্রি করে দেবে মেডি ফার্মার কাছে। এরপরে মেডি ফার্মার ওনার এই কোম্পানির পুরাতন সব কর্মচারীদের ছাঁটাই করে দেবে। এই কথাটা আড়াল থেকে শুনতে পায় যতীন, কারণ যতীন সেখানেই লুকিয়েছিল। এদিকে জিএম ট্রান্সপোর্টের সেই ডিলটা করার জন্য জয়া চলে আসে ইয়ানার সাথে দেখা করতে, এবং তারা সেখানে ডিলটাও করে ফেলে। অন্যদিকে জাহান এবং ভিকি যখন একসাথে স্মোক করছিল, তখনই জাহান ভিকির কাছে একটি ম্যাচ বক্স দেখতে পায়, যেরকম ম্যাচ বক্স সে জিএম ট্রান্সপোর্টের আগুন লাগানোর স্থলে দেখেছিল। জাহান যখন জয়াকে এই বিষয়টা বলে, তখন জয়া বুঝতে পেরে যায় ইয়ানা এই কাজটা ইচ্ছে করেই করিয়েছিল, যাতে তাদের কোম্পানিটা তারা সস্তায় কিনে নিতে পারে। এদিকে রিঙ্কু চলে আসে পঙ্কজের কাছে আর বলে স্যার বুঝতে পেরেছি কে জীবিত আছে।
নীলেশ জীবিত নেই, কারণ নীলেশ যদি জীবিত থাকতো তাহলে কবিতার বাসায় জাহান আসতে পারতো না। অন্যদিকে যতীন যদি জীবিত থাকতো তাহলে তার বাসায় রমিজের যাওয়া আসাটা থাকতো না, তাহলে অবশ্যই সেখানে ললিত জীবিত রয়েছে। তাই পঙ্কজ দেখা করতে আসে জয়ার সাথে, কিন্তু জয়া গাড়ি নিয়ে আসছিল, হঠাৎ করে একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, কিন্তু জয়া সেটা থেকে বেঁচে যায়। আর তখনই তার মনে পড়ে ললিতের কথা, যে তাকে প্রচণ্ড টর্চার করত, অমানবিক শারীরিক নির্যাতন করত। এতে সে ভয়ে আঁতকে ওঠে আর গাড়ি থেকে নেমেই পঙ্কজকে জড়িয়ে ধরে। এরপরে জয়া নিজেকে স্বাভাবিক করে নেয়। অন্যদিকে পঙ্কজ বলতে থাকে যে আপনাদের তিনজনের হাজব্যান্ডের মধ্যে যে কোনো একজন জীবিত আছে। কথাটা শুনে অবাক হয়ে যায় জয়া আর জিজ্ঞেস করে কার হাজব্যান্ড। অন্যদিকে পঙ্কজ বলে পুলিশের জবানবন্দিতে আপনি বলেছিলেন ললিত আপনাকে সবথেকে বেশি ভালোবাসে, ওর মতো কেউ আর আপনাকে ভালোবাসতে পারবে না। তাহলে এখন জীবিত থাকার কথা শুনে আপনি খুশি না হয়ে অবাক কেন হচ্ছেন? কিন্তু জয়া সেই যাত্রায় কথা এড়িয়ে যায় আর পঙ্কজ সেখান থেকে চলে আসে। এদিকে ভীরা বসে ড্রিঙ্কস করছিল, আর ড্রিঙ্কস করতে করতেই তাদের আগের একটা কথা মনে পড়ে যায়, যেখানে ভীরা, জয়া এবং কবিতা তারা অতিষ্ঠ হয়ে ভেবেছিল নিজেরাই সুইসাইড করবে। কিন্তু একটা সময় কবিতা বলে আমি মরতে চাই না, আমি বেঁচে থাকতে চাই। কিন্তু ভীরা আর জয়া বলে আমরা বেঁচে থাকবো কি করে, ওরা আমাদের বাঁচতে দেবে না। কিন্তু কবিতা বলে আমরা চাইলে তো ওদের মেরে ফেলতে পারি, তাহলে আমরা বেঁচে থাকতে পারবো। তখন থেকেই তাদের তিনজনকে মারার এই প্ল্যানটা তৈরি করে তারা। আর তাদের মারার পরে তারা এখন একটার পর একটা ঝামেলায় ফেসে যাচ্ছে। এই জন্য ভীরা সেখানে বসেই কাঁদতে থাকে আর ড্রিঙ্কস করে। ঠিক তখনই আদি তার মেয়েকে নিয়ে চলে আসে। ভীরার মেয়ে এবং আদির মেয়ে খেলতে থাকে। অন্যদিকে আদি তাকে সান্ত্বনা দেয় আর ভীরাও তার কোম্পানি পেয়ে তাকে জড়িয়ে ধরে। এদিকে পঙ্কজ এবং রিঙ্কু যখন আবারও সেই কেসগুলো ইনভেস্টিগেশন করছিল, তখনই পঙ্কজের একটা জিনিস চোখে পড়ে, সেটা হচ্ছে রমিজ যখন কোথাও সাইন করত, হোক সেটা অফিসিয়াল বা আনঅফিসিয়াল, সব জায়গায় সে রমি লিখে সাইন করত, কিন্তু শুধুমাত্রই তার সুইসাইড নোটটাতে সে রমিজ লিখেছে। রিঙ্কু বলে হয়তোবা তখন ডিপ্রেশনে ছিল এই জন্য, অথবা মৃত্যুর আগে নিজের শেষ নামটা শেষবারের মতো লিখতে চেয়েছে। কিন্তু পঙ্কজ এই থিওরিটা বিশ্বাস করতে পারে না। পঙ্কজের ধারণা তখন আরও সত্যি হয়ে যায়। সে মনে করতে থাকে ওই ছেলেটি বলেছিল যে একজন লোক রমিজের ফ্ল্যাটে এসেছিল এবং দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে। পঙ্কজ বলতে থাকে যে লোক রমিজকে খুন করেছে সে হয়তো জানতো না রমিজ সবসময় রমি লিখে সাইন করে। অর্থাৎ সেই লোকটা প্রথমে রমিজকে ধাক্কা দিয়ে বারান্দাতে ফেলে দেয়, এরপরে সেখানে বসেই রমিজের খোলা ল্যাপটপে সেই সুইসাইড নোটটা লেখে এবং শেষে রমিজ লিখে যায়। আর এতেই ভুলটা ধরে ফেলে পঙ্কজ। এদিকে জাহানের সাথে সকালে একদিন দেখা করতে আসে কবিতা লুকিয়ে, আর এই বিষয়টা জয়া দেখে ফেলে। জয়া আর কবিতাকে বলে তুমি ওর থেকে দূরে থাকো, ও আমার সৎ ছেলে আর আমি ওকে এই সব কিছুর মধ্যে জড়াতে চাই না। সে জাহানকেও একই কথা বলে আমি তোমার সৎ মা, তোমাকে কোনো উপদেশ দিতে চাই না, কিন্তু তারপরেও বলছি কবিতা তোমার জন্য ঠিক নয়, তুমি ওর থেকে দূরে থাকো। অন্যদিকে ভীরা এতক্ষণে আদির প্রতি অনেকটা ইন্টারেস্টেড হয়ে গেছে। তারা একসাথে সময় কাটাতে থাকে আর তারা সেখানে মদ খেয়ে ডান্স করতে থাকে। এদিকে পঙ্কজ এবং রিঙ্কু চলে আসে রমিজের মায়ের কাছে এবং তার সাথে বিভিন্ন কথা বলতে থাকে। তখন কথায় কথায় রমিজের মা আবারও বলে যে রমিজ খেলনা দিয়ে খেলতে পছন্দ করত, শেষবার যখন সে এসেছিল তখনও টেডি বিয়ার দিয়ে খেলছিল। এই কথাটা শুনে পঙ্কজের মাথায় আরও একটা আইডিয়া আসে। এদিকে ভীরা আর আদি যে একসাথে বসে এনজয় করছিল, ডান্স করছিল, এটা দূর থেকে দেখে ফেলে যতীন, কারণ যতীন ভীরার উপরে নজর রাখছিল লুকিয়ে। এই সময় দেখা যায় তারা একটা সময় মদ খাওয়ার পরে ডান্স শেষ করে তাদের রুমের ভেতরে চলে আসে। ভীরা আদিকে রেখে একটু বাইরে আসে এবং নিজেকে স্থির করেই ফেলে যে আদির সাথে আজকে সে ঘনিষ্ঠ হবে। আর আদিও সেটা বুঝতে পারে, এই জন্যই সেও রেডি হয়ে থাকে। যখনই তারা ঘনিষ্ঠ হতে যাবে ঠিক তখনই ভীরা দেখতে পায় পর্দার আড়াল থেকে কেউ গান হাতে দাঁড়িয়ে রয়েছে, আর সে আদির দিকে গান তাক করে দাঁড়িয়েছিল। এটা দেখে ভীরা অবাক হয়ে যায়। যখনই সে কিছু বলতে যাবে ঠিক তখনই এপিসোড 6 শেষ হয়ে যায়। আজকের মতো এতটুকুই। পার্ট 2তে দেখানো হবে যে এই সব প্রশ্নের উত্তর পুলিশ কিভাবে খুঁজে বের করেছিল আর শেষ পর্যন্ত তাদের কি হয়েছিল, যতীনই বা কি করেছিল। তো এই ভিডিওটির পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।